দেখো মোচার কিছু নেই নাকি রে? এই চুপ কর। দেখো আজকে শুরু করছে, সেটা হচ্ছে দেখো লেখো, হেডিং করো হাইড্রেশন সলভেশন এনার্জি বা দ্রাবকায়ন শক্তি। লেখো লেখো সলভেশন এনার্জি, বা বাংলায় লিখলে লিখবে দ্রাবকায়ন শক্তি। ঠিক আছে, সলভেশন এনার্জি। বা বাংলায় বলা হয় অ্যাকচুয়ালি কি, দ্রাবকায়ন শক্তি। হয়েছে? দেখো খুব সিম্পল ব্যাপার। অ্যাকচুয়ালি যদি আমরা দেখি, দেখো সলভেশন এনার্জি কাকে বলে, দেখো খুব ভালো করে বুঝবে। ধরো কি আছে এখানে, NaCl এর কতগুলো এরকম ধরো ইয়ে আছে, Na প্লাস Cl মাইনাস, Na প্লাস Cl মাইনাস, এরকম ধরো ক্রিস্টাল আছে, Na প্লাস Cl মাইনাস, Na প্লাস, এরকম ধরো একটা NaCl এর কি আছে, ক্রিস্টাল আছে একটা। কি বললাম, বোঝা গেছে? এবার দেখো দেখো এই NaCl এর ক্রিস্টালের মধ্যে যেটা যদি বলা হয়, তাহলে আমরা বলতে পারি এই Na আর Cl এর মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণটাকে অ্যাকচুয়ালি বলা হয় ল্যাটিস এনার্জি। তাই তো আগের দিন বলেছি। ঠিক আছে, এবার দেখো ভালো করে বুঝবে। দেখো এটাকে কি করেছি আমি, একটা জলের ধর একটা পাত্রের মধ্যে পুরো NaClটাকে আমি জলের মধ্যে ফেলে দিয়েছি। কি বললাম, বোঝা গেছে? যখনই আমি জলের মধ্যে পুরো একটা পাত্র আছে, পাত্রের মধ্যে দেওয়া হলো কি আছে, জল আছে, জলের মধ্যে এটাকে আমি ফেলে দিয়েছি। যখনই জলের মধ্যে এটাকে আমি ফেলবো, তখনই কি হবে দেখো ভালো করে বুঝবে। দেখো এখানে দেখো জলের দুটো অংশ, দেখো জলের দুটো অংশ। দেখো হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে কার তৈনাত্মকতা বেশি? অক্সিজেনের তৈনাত্মকতা বেশি। অক্সিজেন কি করে, নিজের দিকে ইলেকট্রন কি করবে, টানবে। তাহলে এই জায়গাটা কি হবে, নেগেটিভ হবে, এই জায়গাটা কি হবে, পজিটিভ। কি বললাম, বোঝা গেছে? এবার দেখো যখনই এটা জলের মধ্যে, একটা জলের মধ্যে আমি এটাকে ফেলে দিয়েছি, দেখো জলের যে অণুগুলো আছে HOH, এগুলো যেগুলো আছে, জলকে আমরা লিখতে পারি তো HOH বলে লিখতে পারি তো। এই জলের মাথায় দেখো অ্যাকচুয়ালি ডেল্টা পজিটিভ লিখতে পারি H এর মাথায়, আর Cl এর মাথায় অ্যাকচুয়ালি কি আছে, নেগেটিভ। তাহলে এই নেগেটিভ আর পজিটিভের মধ্যে দেখো অ্যাকচুয়ালি কি হবে, আকর্ষণ হবে না হবে না? হবে। এই যে আকর্ষণ, এই আকর্ষণটাকে এরকম আমি দিলাম। ঠিক একই রকম ভাবে দেখো আমরা এটা লিখতে পারি, জলের মধ্যে দেখো OH2 লিখছি এরকম ভাবে। অক্সিজেনের মাথায় কি আছে বলো, অক্সিজেনের মাথায় কি আছে, ডেল্টা মাইনাস আছে, তাহলে মাইনাস দিলাম এখানে। দেখো এই মাইনাস আর Na প্লাসের মধ্যে কি আছে, আকর্ষণ হবে না হবে না? আকর্ষণ দিয়ে দিলাম। হয়েছে? এবার দেখো যে মুহূর্তে আকর্ষণ হয়েছে, তাহলে বলতে পারি Na আর Cl এর মধ্যে এই আকর্ষণটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে ল্যাটিস এনার্জি। এখানেও তাই, Na আর Cl এর মধ্যে এই আকর্ষণটাকে কি বলছি আমরা, ল্যাটিস এনার্জি। আর এই জলের অণু Cl মাইনাস বা জলের অণুর সঙ্গে Na প্লাসের যে আকর্ষণ, এই আকর্ষণটাকে অ্যাকচুয়ালি বলা হয় সলভেশন এনার্জি, বা বাংলায় বলা হয় দ্রাবকায়ন শক্তি। কি বললাম, বোঝা গেল না যায়নি? তাহলে আমরা যদি বলি, তাহলে এই অংশটাকে বলা হয় অ্যাকচুয়ালি ল্যাটিস এনার্জি, আর এটাকে বলা হয় অ্যাকচুয়ালি সলভেশন এনার্জি। কি বললাম, বোঝা গেছে? এবার দেখো তাহলে কোনটা ল্যাটিস কোনটা সলভেশন এনার্জি, বোঝা গেছে? এবার দেখো ধরো এই NaCl যেটা আছে, এটা জলের মধ্যে মিশবে না মিশবে না, তার জন্য একটা শর্ত আছে। কি শর্ত? যদি দেখো এই যে শক্তি যেগুলো টানছে, যেগুলো ডট ডট দিয়ে বলেছি, এই শক্তিটা যদি এখানকার শক্তির থেকে যদি বেশি হয়ে যায়, অর্থাৎ যদি বলতে পারি সলভেশন এনার্জির মানটা যদি
ল্যাটিস এনার্জির থেকে বেশি হয়ে যায়, তাহলে দেখো এইটা ভেঙে সে জলের সঙ্গে চলে যাবে, যাবে না যাবে না? যাবে। ঠিক একই রকম ভাবে এদের মধ্যে যে আকর্ষণটা আছে সেই আকর্ষণটা অ্যাকচুয়ালি কি হবে? ল্যাটিস এনার্জি। এখানেও তাই, যদি এই আকর্ষণটা যদি এই আকর্ষণের থেকে বেশি হয় তাহলে কি হবে? Na প্লাসটা অ্যাকচুয়ালি জলের সঙ্গে মিশে যাবে। তাহলে দেখো কখন কোনো একটা দ্রাব জলের মধ্যে বা যে কোনো দ্রাবকে অ্যাকচুয়ালি দিলে কখন অ্যাকচুয়ালি দ্রবীভূত হবে, কি করে বুঝবো? না, যদি অ্যাকচুয়ালি ল্যাটিস এনার্জির মানটা যদি সলভেশন এনার্জির থেকে কম হয় তাহলে সেটা অ্যাকচুয়ালি কি হবে? সলিউবল হবে। কি বললাম, বোঝা গেছে? তো অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি কোনো একটা জিনিস কোনো একটা দ্রাবকের মধ্যে, অর্থাৎ চিনি জলের মধ্যে মিশবে না তেলের মধ্যে মিশবে, এটা পুরোপুরি নির্ভর করবে কিসের উপরে? তার দুটো শক্তি, একটা হচ্ছে ল্যাটিস এনার্জি আর একটা হচ্ছে কি? সলভেশন এনার্জি। এই ল্যাটিস এনার্জির মানটা যদি কি হয়ে যায়? সলভেশন এনার্জি থেকে কম হয় তাহলে দ্রবীভূত হবে, ঠিক আছে? আর যদি এরকম হয় ল্যাটিস এনার্জির মানটা বেশি হয়ে গেছে তাহলে এটা কোনই ভেঙে জলের সঙ্গে যাবে? যাবে না। তাহলে সেটা অ্যাকচুয়ালি যদি না ভেঙে জলের সঙ্গে যদি না যায় তাহলে জলের মধ্যে দ্রবীভূত হবে? হবে না। তাহলে জলে দ্রবীভূত হওয়ার শর্ত হচ্ছে সলভেশন এনার্জিটা সবসময় কি হবে? ল্যাটিস এনার্জির থেকে বেশি হবে। এবার এখানে একটা কোশ্চেন হয় যে জল, এই জলকে দেখবে আমরা বলা হয় সার্বজনীন ধ্রুবক বলে, ছোটবেলায় পড়েছিলে। কেন জলকে সার্বজনীন ধ্রুবক বলে? তার কারণ জলের মধ্যে বেশিরভাগই যৌগ অ্যাকচুয়ালি কি হয়ে যায়? দ্রবীভূত হয়ে যায়। সেই জন্য যদি এখানে জল থাকে, এই জলের জন্য এই যে আকর্ষণ সলভেশন এনার্জি, এই এনার্জিটাকে একটা স্পেশাল একটা নামে ডাকা হয়। যেহেতু জল থাকলে, আর জলের বদলে যদি অন্য কেউ থাকতো তাকে সলভেশন এনার্জি বলতাম, কিন্তু জল থাকে বলে তাকে বলা হয় অ্যাকচুয়ালি হাইড্রেশন এনার্জি বলে। এর বাংলা হয় না। কি বললাম, বোঝা গেল না যায়নি? বলো, বোঝা গেছে? এখানে যেহেতু জল আছে, এই সলভেশন এনার্জিটা কি আর একটা স্পেশাল নাম থেকে ডাকবো, কি নামে ডাকবো? হাইড্রেশন এনার্জি। আর জল বাদ দিয়ে যদি অন্য কেউ থাকতো, কেরোসিন তেল বা গ্লিসারিন, অন্য কেউ যদি থাকতো তার জন্য কি বলতাম? সলভেশন এনার্জি। কি বললাম, বোঝা গেছে? কারণ জলকে একটু স্পেশাল ভাবে আলাদাভাবে নাম দেওয়া হয়, কারণ জল হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সার্বজনীন ধ্রুবক, এখানে সবাই দ্রবীভূত হয়ে যায়, সেই কারণে জলের জন্য একটা স্পেশাল আলাদা করে নাম দেওয়া হয়েছে। কি বললাম, বোঝা গেল না যায়নি? এই কারণে অ্যাকচুয়ালি কি হয়, তাহলে কোনো একটা জিনিস জলের মানে দ্রাবকের মধ্যে দ্রবীভূত হবে কি হবে না, তার শর্ত কি? শর্ত হচ্ছে সলভেশন এনার্জির মানটা অ্যাকচুয়ালি কি হবে? ল্যাটিস এনার্জির থেকে বেশি হতে হবে। আর দ্রবীভূত না হওয়ার শর্ত কি? মানে সলভেশন এনার্জির মানটা কি হতে হবে? ল্যাটিস এনার্জির থেকে কম হতে হবে। কি বললাম, বোঝা গেছে? তাহলে লিখে নিই একটুখানি। আগে একটা ছবিটা লিখে নিও নিজের মতো করে, লিখে নিচ্ছ? তাহলে এবার লেখো। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট ওয়েট করো। হচ্ছে লেখো, প্রথমে হেডিং করো সলভেশন এনার্জি, বা বাংলায় লেখো দ্রাবকায়ন শক্তি। হয়েছে? এর সংজ্ঞা প্রথমে লেখায়, ঠিক আছে? লেখো দ্রাবকের কণার সাথে দ্রাবকের কণার সাথে দ্রাবের কণার দ্রাবকের কণার সাথে দ্রাবের কণার আকর্ষণকে
দ্রাবকায়ন শক্তি বলে। দ্রাবকায়ন শক্তি বলে। বুঝছে? এবার লেখো কোনো একটি দ্রাবকে দ্রবীভূত হওয়ার শর্ত। কোনো একটি দ্রাবকে দ্রবীভূত হওয়ার শর্ত। হয়েছে? কোনো একটি দ্রাবকে দ্রবীভূত হওয়ার শর্ত। এবার আসি, তাহলে লেখো দ্রাবকায়ন শক্তির মান জালক শক্তির থেকে বেশি হতে হবে। দ্রাবকায়ন শক্তির মান জালক শক্তির থেকে বেশি হতে হবে। হয়েছে? এবার লেখো হাইড্রেশন এনার্জি, ছোট করে লিখে রাখো, মানে সলভেশন এনার্জি যে হাইড্রেশন এনার্জি বলে সেটা একটু বলে দিই একটুখানি। লেখো হাইড্রেশন এনার্জি হয়েছে? হাইড্রেশন এনার্জি হয়েছে? এক নম্বর এমনি বলছে আর কি। দেখো লেখো দ্রাবক জল হলে হয়েছে জলের কণার সাথে, দ্রাবকটি জল হলে জলের কণার সাথে হয়েছে দ্রাবকটি জল হলে জলের কণার সাথে দ্রাবের কণার আকর্ষণকে ওই চলে হাইড্রেশন এনার্জি বলে। হয়েছে? তাহলে সলভেশন এনার্জি, হাইড্রেশন এনার্জি আশা করি বুঝতে পেরেছো, বোঝা গেছে তো? এবার দেখো এরকম কোশ্চেন দিল, এটা এতে দ্রবীভূত হয়, এতে দ্রবীভূত হয় না, তাহলে কি বলবো? যাতে দ্রবীভূত হয় তার ক্ষেত্রে বলতে পারি আমরা, কি বলতে পারি? সলভেশন এনার্জি মানটা বেশি। আর যাতে দ্রবীভূত হয় তার ক্ষেত্রে কি হবে? হাইড্রেশন এনার্জি মানটা বেশি। এরকম বিভিন্ন ধরনের কোশ্চেন পাবে, দেখবে যে এতে দ্রবীভূত হয় কিন্তু এতে দ্রবীভূত হয় না কেন। অ্যান্সার করা যাবে তো? করা যাবে। এরপরে আসি, দেখো আমরা যে নেক্সট টপিক লিখে সেটা হচ্ছে দেখো সমযোজী যৌগ। আয়নীয় যৌগ মোটামুটি শেষ, এবার আসছে আমরা সমযোজী যৌগ। হয়েছে? সমযোজী যৌগ বা ইংলিশে বলবো কোভ্যালেন্ট। দেখো আমরা আসছি, সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। দেখো কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি যে অ্যাকচুয়ালি কি হয়, ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে কি হয়, এও একটা ইলেকট্রন দেয়, ও একটা ইলেকট্রন দেয়, দুজনা মিলে ইলেকট্রন দিয়ে অ্যাকচুয়ালি কি হয়, একটা বন্ধন বা একটা সমযোজী বন্ধন তৈরি হয়। অর্থাৎ যখন অ্যাকচুয়ালি বন্ধন তৈরি হয়, যেমন ধরো এইচ আর সিএল ধরো একটা বন্ধন তৈরি হয়েছে, এই বন্ধনটা অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হয়েছে না, হাইড্রোজেনের শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? হাইড্রোজেনের শেষ কক্ষে একটা ইলেকট্রন, আর ক্লোরিনের 7টা ইলেকট্রন আছে। এবার দেখো
এই ইলেকট্রন আর এই ইলেকট্রনটা একে অপরের সঙ্গে শেয়ারিং এর মাধ্যমে কি ধরনের বন্ধন করে? সমযোজী বন্ধন করে। কি বললাম, বোঝা গেছে? তাহলে এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় সমযোজী বন্ধন বলে। অর্থাৎ এও দেখো একটা ইলেকট্রন দিয়েছে, আবার কি হয়েছে, এও একটা, দুজনায় যদি ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে বন্ডিং করে তখন তাকে অ্যাকচুয়ালি কি বলা হয়? সমযোজী বন্ধন বলে। কি বললাম, বোঝা গেল? জানা যায়নি? বলো, বোঝা গেছে? তাহলে আমরা সমযোজী বন্ধনের ক্ষেত্রে যদি বলা হয় কোনটাকে সমযোজী বন্ধন বলবো, সবচেয়ে ভালো উপায় হচ্ছে এটা ভাই বলো, যে যেটা অ্যাকচুয়ালি তোমার বলতে পারি যে তোমার দুটো এর মধ্যে যখন অ্যাকচুয়ালি তোমার কি বলে, এও একটা ইলেকট্রন দিয়েছে, এও একটা ইলেকট্রন দিয়েছে, দুজনা ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যখন বন্ডিং করবে তখন সেই বন্ডিংটাকে বলা হয় অ্যাকচুয়ালি কি বলা হয়? সমযোজী বন্ধন বলে। কি বললাম, বোঝা গেল না যায়নি? বলো, বোঝা গেছে? এবার দেখো এই সমযোজী বন্ধনকে অ্যাকচুয়ালি যদি আমরা বলি তাহলে কারা কোন কোন মৌলগুলো অ্যাকচুয়ালি সমযোজী বন্ধন করবে কি করে বুঝবো? তার শর্ত প্রথমে আমরা জানতে হবে। যেমন আমরা আয়নিক বন্ধনের শর্ত বলেছিলাম, তেমনি আমরা দুটো মৌলকে যদি এরা মধ্যে বন্ধন করে তাহলে বন্ধনটা আদৌ সমযোজী হবে না তড়িৎযোজী হবে, তার জন্য কিছু শর্ত দরকার। তো তাহলে প্রথমে হেডিং করো সমযোজী বন্ধনের শর্ত। হ্যাঁ, হয়েছে? এবার আসি আমরা একটা একটা করে বলি। প্রথমে দেখো এরা যারা বন্ধন হবে এরা দুজনায় কি দেখো অধাতু। দেখো এইচ আর সিএল দুজনায় কি আছে? অধাতু। এক নম্বর লেখো, মৌলগুলি অধাতু হলে তাদের মধ্যে বন্ধন, মৌলগুলি অধাতু হলে তাদের মধ্যে বন্ধন, সমযোজী হয়। হয়েছে? 2 নাম্বার লেখো। 2 নাম্বার হচ্ছে দেখো এদের দুজনেরই অবস্থান যদি বলা হয় পর্যায় সারণীতে, হাইড্রোজেনের কথা বাদ দাও, হাইড্রোজেন 17 নম্বর তো থাকতে পারে, একও থাকতে পারে বা কোথাও থাকতে পারে, 17 থাকতে পারে। দেখো তাহলে আমরা ছোটবেলায় পড়েছিলাম, দেখো ক্লাস 10-এ পড়েছিলাম যে হাইড্রোজেনের অ্যাকচুয়ালি কি হয়, যে একটা হাইড্রোজেনের একটা ত্রুটি আছে, হাইড্রোজেনের অ্যাকচুয়ালি একেও রাখতে পারি আবার কোথায় রাখতে পারি, 17 নম্বরেও। তাহলে বলতে পারি এক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে একও থাকতে পারে, 17তেও থাকতে পারে। তাহলে দেখো এইটা বলতে পারি, অর্থাৎ দুটো মৌলের মধ্যে যে দুটো মৌল আছে, দুটো মৌলই যদি পর্যায় সারণীর ডান দিকে অবস্থান করে, ডান দিকে মানে কোথায়, 13, 14, 15, 16 এতে যদি অবস্থান করে তাহলে বলতে পারি তা সেক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হবে, তাদের মধ্যে অ্যাকচুয়ালি বন্ধনটা সবসময় কি হবে, সমযোজী বন্ধন হবে। লিখে রাখো একটুখানি, বলে লেখো মৌলগুলি পর্যায় সারণীর ডান দিকে অবস্থান করলে তাদের মধ্যে বন্ধন সমযোজী হয়। হচ্ছে? আমরা যদি আসি এরপরে দেখো দুজনের যদি অবস্থান একই দিকে হয়, দুজনের তৈনাত্মকতা প্রায় কি হবে, খুব কাছাকাছি। আর তৈনাত্মকতা কাছাকাছি হলে পার্থক্যটা কি হবে, তৈনাত্মকতা দুজনে যদি কাছাকাছি হয় পার্থক্য কম হবে। তাহলে লেখো এটা 3 নম্বর পয়েন্ট। লেখো এদের তৈনাত্মকতা পার্থক্য তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রনের। ফার্স্ট টাইম শুনছিস না মনে হচ্ছে, তো ফার্স্ট শুনছি নাকি রে? তৈনাত্মকতা পার্থক্য প্রায় সমান হয়। হয়েছে?
এদের পার্থক্য তাহলে আমরা বলতে পারি, যেমন ধরো কয়েকটা যদি নিই আমরা, যেমন ধরো ClF3, SO2, CO2, এগুলো দ্বারা কি ধরনের বন্ধন হবে? দেখো Cl আর F দুজনে দেখো অ্যাকচুয়ালি কোন দিকে আছে? 17 নম্বরে আছে। S আর O দুজনে কোথায় আছে? 16 নম্বরে। কার্বন আর অক্সিজেন এ কোথায়? 14, আর এখনো কোথায়? 16। কার্বন কত আছে? 14 নম্বরে। আর অক্সিজেন, এরা দুজনেই দেখো অ্যাকচুয়ালি কি আছে? দুজনে দেখো পজিশনটি ডান দিকে আছে, এবং দুজনেই দেখো কি আছে? অধাতু। তাহলে এদের মধ্যে বন্ধন কি হবে বলো? সমযোজী বন্ধন হবে। কি বললাম, বোঝা গেল না যায়নি বলো? তাহলে বন্ধন অ্যাকচুয়ালি এদের মধ্যে দেখো কি ধরনের বন্ধন হচ্ছে? সমযোজী বন্ধন হচ্ছে। তাহলে মনে রাখবে সমযোজী বন্ধনের কখন সমযোজী বন্ধন হবে? যখন অ্যাকচুয়ালি যখন দুটোই অধাতু থাকবে। কি বললাম, বোঝা গেল না যায়নি বলো? বোঝা গেছে? এরপরে আসি, লেখুন সমযোজী বন্ধনের লুইস ডট স্ট্রাকচার। হ্যাঁ, লুইস ডট গঠন। এখান থেকে কোশ্চেন দেবে না, জাস্ট একবার শুনে রাখো একবার। হ্যাঁ, লুইস ডট স্ট্রাকচার। বুঝছে? দেখো এখানে দেখো আমরা লুইস ডট স্ট্রাকচার আমরা পড়বো। দেখো খুব ভালো করে দেখো লুইস ডট স্ট্রাকচার আমরা কিভাবে পড়বো। দেখো দেখো আমরা ক্লাস 10এও শিখেছিলাম লুইস ডট স্ট্রাকচার, যেটা এঁকেছি। দেখো ইলেকট্রনগুলোকে অ্যাকচুয়ালি ডট দিয়ে আমরা কি করেছি? সূচিত করেছি। এই ইলেকট্রনগুলোকে ডট দিয়ে সূচিত করাটাকেই অ্যাকচুয়ালি বলা হয় লুইস ডট স্ট্রাকচার। যেমন ClF3 ক্ষেত্রে যদি আমরা আঁকি, ক্লোরিনের অ্যাকচুয়ালি শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? ক্লোরিনের শেষ কক্ষে 7টা ইলেকট্রন আছে। সাতটা ইলেকট্রন আঁকলাম, ঠিক আছে। এর সঙ্গে ফ্লুরিন কি করবে? বন্ধন করবে। দেখো বন্ধন করেছে না করিনি? করেছে। তাহলে এটা অ্যাকচুয়ালি কি বলবো আমরা? এটাকে বলবো লুইস ডট স্ট্রাকচার। লুইস ডট স্ট্রাকচারের ক্ষেত্রে ইলেকট্রনগুলোকে একটা করে ডট ধরে নেওয়া হয়েছে, একটা করে বিন্দু। ওই বিন্দুগুলো মানেই অ্যাকচুয়ালি বোঝায় কি? ওইগুলো কি বোঝায়? অ্যাকচুয়ালি হচ্ছে ইলেকট্রন হিসাবে বোঝায়। এইটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা বোঝাতে পারি যে কীভাবে অ্যাকচুয়ালি কি করেছে? বন্ধন করেছে। তাহলে দু একটা লুইস ডট স্ট্রাকচার এঁকে নাও, দিয়ে তারপরে আসি। হ্যাঁ, দেখে রাখ। পরীক্ষা আলাও দেখতে থাকবি। কোন স্কুলে ভর্তি করেছে? হ্যাঁ, না একে বলছি সুজাপুরে। 9 বাজে থেকে শীত পড়বে না? হ্যাঁ, তুই যেন উল্টে কেঁপে না যাস জানা ভাই। তারপর তুই কাঁপাতে গেলে তুই কেঁপে না যাস আবার। আচ্ছা, তোকে কাঁপানো শক্ত আছে, ওয়েট বেশি তো কাঁপানো শক্ত আছে। হয়েছে? এবার লেখো সমযোজী বন্ধনের হেডিং করো। সমযোজী বন্ধন দ্বারা গঠিত যৌগের ধর্ম। সমযোজী বন্ধন দ্বারা গঠিত যৌগের ধর্ম। সমযোজী বন্ধন দ্বারা গঠিত যৌগের ধর্ম।
হয়েছে? হয়েছে না হয়নি? হয়েছে। এবার আসি, দেখো সমযোজী বন্ধনগুলো আয়নীয় বন্ধনের থেকে কি হবে, দৃঢ় হবে না উইক হবে? উইক, কারণ আয়নীয় বন্ধন কি প্লাস আর মাইনাসের মধ্যে আকর্ষণ, এক্ষেত্রে কি প্লাস মাইনাসের মধ্যে আকর্ষণ নাকি রে? আকর্ষণ না। তাহলে প্লাস আর মাইনাসের মধ্যে যদি আকর্ষণ না হয় তাহলে এখানে তুলনামূলক কি হবে? উইক। তাহলে যদি উইক হয় তাহলে এই সমস্ত অ্যাকচুয়ালি যে যৌগগুলো সেগুলো কি হবে, তরল বা গ্যাসীয়। এদের ভৌত অবস্থা কিরকম হবে? তরল, কারণ এতে আয়নিক বন্ধনগুলো দৃঢ় না, এদের বন্ধনগুলো অ্যাকচুয়ালি দৃঢ় না। যদি দৃঢ় না হয় তাহলে এদের মধ্যে অ্যাকচুয়ালি বন্ধনটা কি হবে? এদের মধ্যে বন্ধনটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার তরল বা যদি কি হয় গ্যাসীয় অবস্থায় থাকে। তাহলে লেখো 1 নম্বর পয়েন্টে লেখো, লেখো সমযোজী বন্ধনগুলির ভৌত অবস্থা, সমযোজী বন্ধনগুলির ভৌত অবস্থা সমযোজী বন্ধনগুলির ভৌত অবস্থা লিখেছো? সমযোজী বন্ধনগুলির ভৌত অবস্থা তরল, হয়েছে, তরল বা গ্যাসীয় হয়। ব্যতিক্রম লিখে রাখো কয়েকটা, যেগুলো সবই যোগ হওয়ার সত্ত্বেও তরল বা গ্যাসীয় না। যেমন হচ্ছে বলতে পারো ডায়মন্ড, গ্রাফাইট, এসব সমযোজী বন্ধন, তার সত্ত্বেও এরা কি আছে? এরা কঠিন। যেমন আমার আয়োডিন, এরকম অনেক যৌগ আছে যারা সমযোজী যৌগ, তার সত্ত্বেও অ্যাকচুয়ালি কি অবস্থা থাকে? তারা কঠিন অবস্থায় থাকে। হয়েছে? এবার দেখো, দেখো তাহলে সমযোজী যৌগগুলো দেখো, যেহেতু আকর্ষণ বল কম, তাহলে যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? বেশি হবে না কম হবে রে? এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, কারণ তরল গ্যাসীয় মধ্যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? কম। তাহলে লিখে রাখো, দেখো সমযোজী যৌগগুলি সমযোজী যৌগগুলি হয়েছে, সমযোজী যৌগগুলি তরল এবং গ্যাসীয় হওয়ার ফলে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হয়? এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। হওয়ার ফলে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম হয়। হয়েছে? 3 নম্বর যদি বলি, দেখো 3 নম্বর যদি আসি তাহলে আমরা বলতে পারবো এরা সাধারণত কি হয়, আয়ন তৈরি করতে পারে কি? এরা আয়ন সাধারণত তৈরি করতে পারে না। তাহলে লেখো, আয়ন তৈরি করতে পারে না। হ্যাঁ লেখো, সাধারণত এরা জলে দ্রবীভূত অবস্থায়, সাধারণত এরা জলে দ্রবীভূত অবস্থায় এরা সাধারণত জলে দ্রবীভূত অবস্থায় আয়ন তৈরি করতে পারে না। এরা সাধারণত জলে দ্রবীভূত অবস্থায় আয়ন তৈরি করতে পারে না। হয়েছে? এরপরে আসি 4 নম্বরে। দেখো, দেখো এরা যদি বলা হয়, এরা সাধারণত যেগুলো অ্যাকচুয়ালি তোমার সমযোজী যৌগ, তারা অধ্রুবীয় দ্রাবকে অ্যাকচুয়ালি দ্রবীভূত হয়। ঠিক আছে? লেখা রাখো, পয়েন্টটা লাস্টে বুঝিয়ে দেবো। এই পয়েন্টটা লেখো, সমযোজী যৌগগুলি অধ্রুবীয় দ্রাবকে অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়ে যায়। সমযোজী যৌগগুলি সাধারণত অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। হয়েছে?
সাধারণত যত সমযোজী যৌগ আছে তারা অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। এবার কোশ্চেন করতে হবে স্যার কোনটা ধ্রুবীয় দ্রাবক আর কোনটা অধ্রুবীয় দ্রাবক চিনব কি করে? ঠিক আছে, জাস্ট এখন শুধু একটুখানি শুনে রাখো, এই চেনার দায়িত্বটা একটুখানি মানে এরপরে যখন অ্যাকচুয়ালি চ্যাপ্টারের একটু শেষের দিকে যাব তখন তোমরা নিজেরাই চিনে যাবে কোনটা ধ্রুবীয় দ্রাবক আর কোনটা হচ্ছে অধ্রুবীয় দ্রাবক। কি বললাম বোঝা গেছে? এরপরে আসি দেখো দেখো এবার দেখো আমরা যদি বলি সেটা হচ্ছে খুব ভালো করে বুঝবে যে এখানে দেখো অ্যাকচুয়ালি যদি আমরা আসি সমযোজী বন্ধনের ক্ষেত্রে যদি আমরা গল্পগুলো বলি একটা একটা করে যে কি গল্প হবে এবং কিরকম ক্যারেক্টার হবে, তাহলে আমরা যদি বলা হয় তাহলে আমরা বলবো কি হবে না, বলবো এ হবে এই সমযোজী বন্ধনগুলো অ্যাকচুয়ালি যখন তৈরি হয় যৌগগুলোর ক্ষেত্রে সেই যৌগগুলোর গঠন কীরকম হবে এবং তার স্ট্রাকচারের মধ্যে কীরকম গঠন বা স্ট্রাকচার কীরকম হবে এটার উপরে কি আছে একটা ল আছে, সেই লটাকে অ্যাকচুয়ালি করতে হবে। অর্থাৎ সমযোজী যৌগগুলোর অ্যাকচুয়ালি গঠন কীরকম, দেখতে কীরকম হয় এবং তোমার কীভাবে অ্যাকচুয়ালি কী করতে পারে না পারে সেইগুলোকে জানতে গেলে তোমাকে অ্যাকচুয়ালি কী করতে হবে, করতে গেলে তার সম্বন্ধে কতগুলো ল আছে, টোটাল 5খানা ল আছে, সূত্র আছে। এই 5টা সূত্র অ্যাকচুয়ালি আমাদের করতে হবে। কি বললাম বোঝা গেছে? তাহলে প্রথম হেডিং করো। দেখো আমরা অ্যাকচুয়ালি আজকে পড়বো কিছুটার পাঠ পড়বো আজকে। দেখো আমরা অ্যাকচুয়ালি পড়বো আজকে সেটা হচ্ছে VSPER, সবকটা হচ্ছে ক্যাপিটাল মানে সব এটা হচ্ছে শর্ট ফর্ম। এর ফুল ফর্ম যদি বলা হয় তাহলে কি বলবো, ভ্যালেন্স শেল পেয়ার ইলেকট্রন রুলস। ঠিক আছে, ভেসপার যে শর্টে বলা হয় ভেসপার বলা হয়। কি বললাম বোঝা গেছে? দেখো তাহলে ভেসপার যদি আমরা পাই 5টা ল আছে, এই 5টা ল থেকে আমরা জানতে পারি যে এর অ্যাকচুয়ালি সমস্ত কিছু একটা সমযোজী বন্ধনের ক্ষেত্রে তার অ্যাকচুয়ালি গঠন কীরকম, দেখতে কীরকম হয় তাদের সম্বন্ধে আমরা জানতে পারবো। কি বললাম বোঝা গেছে? অর্থাৎ এটার সাহায্যে তুমি অ্যাকচুয়ালি কোনো একটা যৌগের গঠন আঁকতে পারবে। কি বললাম বোঝা গেছে? এবার আসি অ্যাকচুয়ালি ভেসপার যেটা মতে আর কি, ভেসপার লয়ের মতে আর কি, ইলেকট্রন যে কোনো মৌলের অ্যাকচুয়ালি ইলেকট্রন দু রকমের ইলেকট্রন মেনলি হয়। একটা হচ্ছে বন্ডিং ইলেকট্রন আর আরেকটাকে বলা হয় নন বন্ডিং ইলেকট্রন। অর্থাৎ যে ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি বন্ধনে অংশগ্রহণ করে বা পার্টিসিপেট করে তাকে অ্যাকচুয়ালি কি বলা হয়, বন্ডিং ইলেকট্রন, আর যেগুলো পার্টিসিপেট করে না তাদেরকে অ্যাকচুয়ালি কি বলা হয়, নন বন্ডিং ইলেকট্রন। কি বললাম বোঝা গেল না যায়নি? বলো বোঝা গেছে? তাহলে বন্ডিং ইলেকট্রন হচ্ছে এমন ইলেকট্রন যে ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি কি হয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি হয়েছে তোমার, যেগুলো অ্যাকচুয়ালি যদি পার্টিসিপেট করে, পার্টিসিপেট করলে তখন তাকে বলা হচ্ছে বন্ডিং, আর যদি বন্ধনে পার্টিসিপেট না করে তখন তাকে কি বলা হয়, নন বন্ডিং ইলেকট্রন। কি বললাম বোঝা গেছে? এবার বন্ডিং ইলেকট্রন যখন একসঙ্গে দুটো করে থাকবে, জোড়া থাকবে যখন, তখন তাকে অ্যাকচুয়ালি বলা হয় বন্ড পেয়ার। কি বললাম বোঝা গেছে? পেয়ার থাকা মানে কি, জোড়া। ঠিক আছে, আর যখনই নন বন্ডিং ইলেকট্রনগুলো জোড়া আকারে থাকবে তখন তাকে বলা হয় লোন পেয়ার, বা বাংলায় বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। কি বললাম বোঝা গেছে? নিঃসঙ্গ ইলেকট্রন মানে কারোর সঙ্গে সঙ্গ পায়নি, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। আর যারা বন্ধনে অংশগ্রহণ করে তাদেরকে বলে বন্ধন জোড় বলে বাংলায়। কি বললাম বোঝা গেছে? তাহলে কোনো একটা মৌল যখন অ্যাকচুয়ালি বন্ধনে অংশগ্রহণ করবে তার দুটো দেখো অ্যাকচুয়ালি দু ধরনের ইলেকট্রন আছে, একটা বন্ডিং ইলেকট্রন আর একটা হচ্ছে কি নন বন্ডিং। যেগুলো বন্ডিং করছে তারা যদি একসঙ্গে দুজন করে থাকে তাকে অ্যাকচুয়ালি বলা হয় কি, বন্ড পেয়ার। আর যদি একসঙ্গে দুটো করে না করে তখন যদি যারা বন্ধন করছে না কিন্তু একসঙ্গে দুটো করে নন বন্ডিং ইলেকট্রনগুলোকে আমরা কি বলবো, বন্ড লোন পেয়ার বলবো, বা একে বাংলায় অ্যাকচুয়ালি কি বলা হয়, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। একটু লিখে রাখো একটুখানি।
বলেন স্যার তাহলে লেখো, প্রথমে লেখো বন্ড পেয়ার। বন্ড পেয়ার হয়েছে। দেখো বন্ড পেয়ার আমরা কিভাবে বানাবো, দেখো লেখো কোনো মৌলের যে ইলেকট্রনগুলি বন্ধনে অংশগ্রহণ করে তাদেরকে, যে ইলেকট্রনগুলি বন্ধনে অংশগ্রহণ করে তাদেরকে বন্ড পেয়ার ইলেকট্রন বলে। বন্ড পেয়ার চিনব কি করে, দেখো একটা এলিমেন্টের মধ্যে যখন বন্ধন করেছে তখন বন্ড পেয়ারকে আমরা চিনব কি করে, একদম সহজভাবে মনে রাখবে কিভাবে চিনবো। দেখো আমরা ধরো এখানে আছে ClF3, আমরা দেখবো অ্যাকচুয়ালি Cl এর সঙ্গে F অ্যাকচুয়ালি বন্ধন করে আছে, তাই তো? Cl এর সঙ্গে কে করে আছে বন্ধন? F কটা বন্ধন করে আছে? 3টে। যত সংখ্যা এখানে থাকবে সেটাই হচ্ছে এর বন্ড পেয়ার। কি বললাম, বোঝা গেল না যায়নি? কারণ এক একটা বন্ধন হতে গেলে কটা করে ইলেকট্রনের দরকার হয়? দুটো করে। তার দুটো মানে তো একটা পেয়ার বলতে পারি না, পারি না? পারি। তাহলে এখানে 3টে বন্ধন মানে কি 3টে পেয়ার বলতে পারি তো? তাহলে শর্টে মনে রাখবে এই যে মৌলটার সঙ্গে লেগে আছে এখানে যে সংখ্যাটা থাকবে সেটাই বন্ড পেয়ার। যদি বলা হয় কার্বন ডাই অক্সাইড, বন্ড পেয়ার কত? কার্বনের বন্ড পেয়ার কত? দুটো। যে সংখ্যাটা থাকবে যেমন IF7 মানে 7 7, যেটা সংখ্যা থাকবে স্যার, যেই সংখ্যাটা থাকবে ওটা অ্যাকচুয়ালি কি বন্ড পেয়ার। কি বললাম, বোঝা গেল না যায়নি? বলো, বোঝা গেছে? এবার রেডিং করা হচ্ছে লোন পেয়ার। দু একটা এক্সাম্পল লিখে রাখতে পারো। লোড দিয়ে স্যার আর এটা উদাহরণ দু একটা লিখে রাখো, দিয়ে লেখো লোন পেয়ার। বা বাংলায় যদি লেখো তাহলে লিখবে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। ইংলিশে লিখতে হবে LOND নয় রে, কি স্যার? LONE। ও এলো ইংলিশ। কি সাবধানে থাকিস, যা ইংলিশ বলছিস। হ্যাঁ, শেক্সপিয়ার লেভেলের ইংলিশ বলছিস তো রে। শেক্সপিয়ার ভয় পেয়ে যাবে ইংলিশ শুনে। এরপর ইংলিশ ক্লাস আর এরপর আবার ইংলিশ তো বাপরে, তাহলে শেক্সপিয়ারও ভয় পাবে ইংলিশ শুনে আর কি। ভাববে যে এরা শেক্সপিয়ার ভাবে আমার কম্পিটিটার চলে যাচ্ছে ইংলিশে। ঠিক আছে, দেখো আসি উদাহরণে। দেখো লোন পেয়ার হয়েছে। দেখো লোন পেয়ার কি করে অ্যাকচুয়ালি ভালো করে বুঝবে। লোন পেয়ার অ্যাকচুয়ালি আমরা কি করে বার করব, দেখো প্রথমে আসি, প্রথমে একটা সংজ্ঞা আসি। সংজ্ঞাটা প্রথমে লিখে নাও। লেখো কোনো মৌলের যে ইলেকট্রনগুলি বন্ধনে অংশগ্রহণ করে না তাদের জোড়াকে লোন পেয়ার বলে। জোড়াকে জোড়বো না, জোড়াকে মানে একসঙ্গে জোড়া, তবে তো পেয়ার বলবো। হয়েছে? আজকে লোন পেয়ার বার করার ফর্মুলাটা পর্যন্ত শেখায়। দেখো লোন পেয়ার কি করে একটা মৌলের বার করতে হয়, দেখো ঠিক আছে। প্রথমে লেখো রিডিং করে লেখো লোন পেয়ার বার করার নিয়ম। লোন পেয়ার বার করার নিয়ম।
হয়েছে? লেখো লেখো যে মৌলের লোন পেয়ার, লেখো যে মৌলের লোন পেয়ার বার করা হয়, যে মৌলের লোন পেয়ার বার করা হয় তার শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা, তার শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা ব্র্যাকেটে লিখে নাও ভি ইকুয়াল টু ভি লিখে নাও, শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু লিখে নাও ভি। হ্যাঁ, মানে শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যাকে আমরা ভি দ্বারা সূচিত করছি আর কি। ঠিক আছে, এবার লেখো ওর সাথে লেখো 2 নম্বর, মানে নেক্সট পয়েন্ট করে লেখো, মানে 1 নম্বর এটা হলো, 2 নম্বরে লেখো 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 লোন পেয়ার বার, লোন পেয়ার, সরি 1 মিনিট, লেখো যে বন্ধনটি, যে মৌলটি, লেখো যে মৌলটির লোন পেয়ার বার করা হয়, যে মৌলটির লোন পেয়ার বার করা হয় হয়েছে, যে মৌলটির লোন পেয়ার বার করা হয় তার বন্ডিং ইলেকট্রন, বন্ডিং ইলেকট্রন, বন্ডিং ইলেকট্রন হয়েছে ইকুয়াল টু এন দিয়ে দাও। বন্ডিং ইলেকট্রন সংখ্যাটা আমরা এন দ্বারা সূচিত করলাম, হয়েছে? বলো, যাও করে দাও না, ক্যাপিটাল দাও, দিয়ে যাও, ক্যাপিটাল এনে দিয়ে যাও। এবার দেখো হয়েছে, এরপরে আসি, লেখো ক্যাটায়ন আধান, ওর সঙ্গে স্যার হ্যাঁ 3 নম্বর, লেখো ক্যাটায়নের আধান, ক্যাটায়নের আধান সি হয়েছে, তারপর লেখো অ্যানায়নের আধান, লেখো এ, অ্যানায়নের আধান লেখো এ। দেখো আসি আমরা, ভালো করে দেখো, অ্যানায়নের আধান, ক্যাটায়নের আধান, এই সমস্ত গুলো দেখবো একবার। তাহলে প্রথমে আসি, এর ফর্মুলা কি? ভি মাইনাস এন, ঠিক আছে? ভি মাইনাস এন অর্থাৎ লোন পেয়ার বার করার ফর্মুলা। ভি নিশ্চয় বোঝা গেছে কি? লিখে দিয়েছি, ভি মাইনাস এন মাইনাস সি প্লাস এ বাই 2। ভি মাইনাস এন মাইনাস সি প্লাস এ, হয়েছে? ভিটা কি? শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা। এনটা কি? বন্ডিং ইলেকট্রন, কতগুলো বন্ধন করেছে। সিটা কি? ক্যাটায়নের পরিমাণ। এটা কি? অ্যানায়ন বাই 2, পেয়ার বানাচ্ছি বলে বাই 2 করেছি, ঠিক আছে, জোড়া বানানোর জন্য। এবার দেখো, এবার আসি, দেখো দেখো কি জন্য বলছি রে বাবা, হয়েছে? এত টিউবলাইট হলে হবে? হয়েছে? দেখো এবার আমরা দু একটা বার করা শিখি, কিভাবে বার করতে হয়, ঠিক আছে? দেখো ClF3 বার করা শিখি প্রথমে, এটা দিয়ে শুরু করে লিখেছিলাম যখন। দেখো লোন পেয়ার বার করছি আমরা, ক্লোরিনের শেষ কক্ষের ইলেকট্রন কত আছে বলো? 7। তাহলে আমরা ভি সমান কত? 7। আমরা ক্লোরিনের বার করছি 7 মাইনাস এন। এনটা অ্যাকচুয়ালি হচ্ছে কিনা কতগুলো বন্ডিং ইলেকট্রন আছে। দেখো Cl, দেখো 3টে করে, দেখো 3টে ফ্লুরিনের সঙ্গে কি করেছে? বন্ধন করেছে। তাহলে এখানে 7 মাইনাস 3 বাই ক্যাটায়ন বা অ্যানায়ন কোনো আধান আছে এর ক্ষেত্রে? বাই, তাহলে কত হবে? 2। হয়েছে? যেমন ধরো হচ্ছে CO2, CO2 কি হয় বলো? 4। কার্বনের শেষ কক্ষে কত? কার্বনে বার করছি, কার্বনের শেষ কক্ষে কত? 4। হয়েছে? মাইনাস
অক্সিজেন। দেখো অ্যাকচুয়ালি কার্বনের সঙ্গে অক্সিজেন দেখো দুটো করে বন্ধন থাকে, দেখো তাই তো নাকি রে? কটা করে বন্ধন থাকে অক্সিজেন? দুটো করে। তাহলে এক একটা অক্সিজেন দুটো করে, তার মানে কি করেছে? এর সঙ্গে বন্ডিং করেছি, বন্ডিং ইলেকট্রন। টোটাল কতগুলো হবে তাহলে? চারটে। কি বললাম, বোঝা গেল না যায়নি বলো? তাহলে 4 - 4/2 0। বোঝা গেল না যায়নি বলো? বোঝা গেছে? আর একটা এটা বলবো আরেকবার দেখো, কার্বনের শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? 4টে। এবার দেখো কার্বন আর অক্সিজেনের মধ্যে দেখো দুটো বন্ধন তৈরি হয়। দুটো বন্ধন তৈরি হয় তো না, হয় না? হয়। তা দুটো করে বন্ধন তৈরি হওয়া মানে দুটো করে এক একটা অক্সিজেন, মানে কি দুটো করে অ্যাকচুয়ালি কি আছে? বন্ডিং ইলেকট্রন আছে। আর তাহলে এক একটা অক্সিজেনের সঙ্গে দুটো করে বন্ডিং, তাহলে দুটো অক্সিজেনের জন্য কটা করে বন্ডিং হবে? 4টে, 4 বাদ দিয়েছি। কি বললাম, বোঝা গেল না যায়নি বলো? বোঝা গেছে? যেমন ধরো SF4 বলো, 6 4/2 হয়েছে। যেমন ধরো CO3 2- বলো, কার্বনের 4 - 6 2 হলে অ্যানায়ন সবসময় কি বলেছি? প্লাস। দেখো অ্যানায়নটা কি আছে? প্লাস। আর কত হবে? 0। দেখো 0 তো নাকি রে? 0 হয়েছে। বার করা যাবে না? যাবে না? যাবে। তাহলে এরকম ভাবে আমরা কি করতে পারবো? প্রত্যেকের দেখো লোন পেয়ার বার করতে পারবো। কি বললাম, বোঝা গেল না যায়নি বলো? আউটু। তো এই কারণে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি অ্যাকচুয়ালি যে এটা যত অ্যাকচুয়ালি লোন পেয়ার যেগুলো আছে মৌলের, মৌলের লোন পেয়ার গুলো আমরা বার করতে পারবো। তোমরা কয়েকটা করে নিয়ে এসো, ঠিক আছে? হ্যাঁ, বাড়ি থেকে তোরা বাবা। একটা করে নিয়ে এসো, ঠিক আছে? এই কটা করে লোন পেয়ার আছে বার করে নিয়ে এসো। নাইট্রোজেনের, সালফারের, আয়োডিনের, আর এখানে আয়োডিনের লোন পেয়ার বার করে নিয়ে এসো। SF6